তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পদ্মাবতী কাব্যে বাঙালি সংস্কৃতি এবং আহ, আমাদের আহ, রাজা রত্ন সেনের পরিচয়, নাগমতির 12 মাসি, কয়েকটা টপিক আলোচনা করে আজকে আমরা পদ্মাবতী কাব্যের শেষ ক্লাস করব। তো তোমাদেরকে ক্লাসে স্বাগত। আমি ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে জানতে চাইবো যে পদ্মাবতী কাব্যে বাঙালি সংস্কৃতি যে কথাটা বলা হচ্ছে, সেখানে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি কাকে বলে, কেউ কি বলতে পারবে না? স্যার, বাঙালিদের যে একটা রীতিনীতি থাকে, যেমন বিয়ে শাদী যেমন হয় অনুষ্ঠান করে হুম। বিয়ে শাদী হয়, এগুলো সামাজিক সংস্কৃতি। ভাবে, যে সামাজিক ভাবে যেটা মেনে হয় ওটাই তো সাংস্কৃতিক বোঝায় না? তাহলে সামাজিক ভাবে মেনে যেটা হয় না সেটা সংস্কৃতি না? না, বলতে চাচ্ছিলাম যে যেমন পদ্মাবতীতে এখানে বিয়ে শাদী আছে, দুই পরিবার মিল, তারপর হচ্ছে যেটা সামাজিক ভাবে যেটা হয় মানে সবার মধ্যে, ওইভাবে যেটা হয়েছে আর কি। সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমরা যা তা হচ্ছে আমাদের সংস্কৃতি। ওকে, এক মিনিট। ওকে, সংস্কৃতি বলতে আমরা বুঝি যে সোজা বাংলায় আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আর সভ্যতা কি? সভ্যতা হচ্ছে আমাদের যা আছে। ওকে, তাহলে এই যে যে আমাদের সংস্কৃতি, আমাদের আমরা যা বলতে কি বোঝায়? আমাদের এখানে আমরা যা খাই, আমরা যা পড়ি, হ্যাঁ, আমাদের জীবন, আমাদের যে কালচার, আমাদের আচার আচরণ, হুম, এরকম যা যা আছে সবকিছু হচ্ছে আমাদের সংস্কৃতি। যেমন আমরা মুরব্বিদের সাথে কথা বলতে গেলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলি না। এটা কি আমরা একটা ভদ্রতা, তাই না? যেমন বলে যে কি, একটু কিছু বলে এই বেয়াদব, চোখে চোখ 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 নামা, চোখ নামা, এরকম করে বলে না? কিন্তু তুমি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যাও, সেখানে তোমার ইয়েটা হচ্ছে অন্যরকম। সেখানে তোমাকে যদি চোখে চোখ রেখে কথা না বলো, তাহলে তোমাকে বলবে যে এই লোকটা আমাকে ইগনোর করতেছে, আমাকে সে প্রায়োরিটি দিচ্ছে না। হ্যাঁ, তো আমি তার কথা আমাদের শোনার দরকার নেই। তো এই যে যে ব্যাপারটা, সংস্কৃতি এক এক জায়গায় এক এক রকম, সংস্কৃতি যুগে যুগে এক এক রকম। ওকে, যুগে যুগে এক এক রকম কেমন? যেমন আমাদের মা বাবার আমলে সংস্কৃতি ছিল একরকম, আমরা এখন আমাদের সংস্কৃতি হয়ে গেছে অন্যরকম। তো আমরা পদ্মাবতী কাব্যে আমরা বাঙালি যে সংস্কৃতি পরিচয়টা পাবো আমরা। কেন এখানে আমাদের বাঙালি সংস্কৃতির পরিচয়টা জানা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমরা জানি পদ্মাবতী কে লিখেছেন? কবি আলাউল। কোথায় বসে লিখেছেন? রোসাঙ্গ রাজসভায়। কোথায় বসে লিখছে? রোসাঙ্গ রাজসভা। এই রোসাঙ্গ রাজসভা কোথায়? বর্তমানে মায়ানমারের আরাকান রাজ্যে। ওকে, তো এখন এই আরাকান রাজ্যে সেখানের কালচার কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তোমরা যারা আমাদের এই যে যে আমাদের যে পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে, তাদের দেখবা থামি পরে, তারা যে একটা অন্যরকম কাপড় পরে, পিনন পরে। হ্যাঁ, আমাদের আমাদের আবার হচ্ছে যে তারা অনেকেই আছে যে কি ছোট উম, ছোট ইয়া পরে, কাপড় পরে, অথবা মাথায় ইয়া মতো দিচ্ছে, কানের চুল অনেক বড় বড় রাখতে হচ্ছে। এক একটা জাতিগোষ্ঠীর এক এক ধরনের কি কালচার আমরা দেখতে পাই। আবার আমাদের বাঙালি কালচার আমরা কি দেখি? যে মেয়েরা সাধারণত শাড়ি পরে, বা হ্যাঁ, আবার হচ্ছে যে ছেলেদের পোশাকের ভিতরে আসে তোমার পায়জামা পাঞ্জাবি, এরকম আসে। আবার আমরা খাইতে গেলে দেখা যাচ্ছে আমাদের পাহাড়ি বাঙালি আমরা সবাই কিন্তু ভাত খাচ্ছি, হ্যাঁ, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি আমাদের। কিন্তু আবার রান্নার স্টাইল দেখতে গেলে দেখা যাবে যে পাহাড়িদের রান্নার স্টাইল একরকম, আমাদের রান্নার স্টাইল আরেক রকম। তো এখন প্রশ্ন হচ্ছে যে পদ্মাবতী কাব্যে আমরা বাঙালি সংস্কৃতি কিভাবে খুঁজে পেলাম? আমাদের মাথায় রাখতে হবে যে যদিও
আলাওল রোসাঙ্গ রাজসভায় বসে কি পদ্মাবতী কাব্যটা লিখেছিল, কিন্তু তার মনে সবসময় ছিল কি বাংলা। সে বিদেশে বসেও এই বাংলার প্রতি তার কি ছিল, একটা ভালোবাসা কাজ করেছিল। সে তার তার নিজের দেশকে ভুলে যেতে পারেনি। তার এই নিজের দেশকে ভুলে না যেতে পারার কারণেই তিনি পদ্মাবতী কাব্যে কি করেছিলেন, সকল ভালোবাসা দিয়ে তার দেশের ছবি অঙ্কন করেছিলেন। এবং এই একটা কারণেই, যদিও আমরা হিন্দি মালিক মোহাম্মদ জাইসির যে কাব্য অবলম্বনে তিনি এই কবিতাটা অনুবাদ করেছিলেন, এবং অনুবাদ বলতে একদম লাইন বাই লাইন তিনি বই সামনে নিয়ে তারপর অনুবাদ করেছিলেন, কিন্তু তারপরও এখানে তিনি তার নিজস্ব কিছু আহ সত্তা, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আহ, প্রয়োগ করে এটাকে একটা মৌলিকত্ব দান করেছিলেন। তো আলাউদ আহ এখানে তিনি অনেক কিছু সংযোজন করেছেন, অনেক কিছু বাদ দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তার মনে মনে সবসময় একটা কি ছিল, যে এই কাব্য পরবাসে সে বসে নিজের দেশের চিত্র আঁকাতে তার মনোযোগটা ছিল। তার যে চরিত্রগুলো আমরা দেখি, সেগুলোর ভেতরে যে স্নেহ মমতা, মান অভিমান, বিরহ বেদনা, আমাদের যে রাজা রানীকে দেখি, আমরা যে গাছপালা দেখি, হ্যাঁ, তো এই সব কিছুতে আমরা আমাদের একটা বাঙালি পরিবেশের একটা কি চিত্র খুঁজে পাই। তো প্রথমে যদি আমরা দেখি যে পরিবেশের কথা যদি আলোচনা করি, এই বাঙালি যেমন আমাদের দেশে যেমন রাজা ছিল অমাত্য, মানে ভিআইপি পার্সন, সেনাবাহিনী, জলদস্যু, এরকম দেখা যায়। তো ঠিক তেমনি আহ আমরা পদ্মাবতীতেও এই সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম। হারমাদের নৌকার সঙ্গে হইল দর্শন, বহু যুদ্ধ আছিল, শহীদ হইল তাত। মানে হারমাদ বলতে কি বোঝায়, এই যে যে যারা ফিরিঙ্গি বা আহ, পর্তুগিজ যারা ছিল, হ্যাঁ, তাদেরকে তখন হারমাদ বলা হতো। তো এই তারা ডাকাত ছিল। তো তাদের সাথে দর্শন হলো এবং অনেক যুদ্ধ হলো, এবং তাতে তার চাচা শহীদ হলো। তো আলাওলের কাব্যে আমরা দেখি যে রাজা, রাজা কি সেই সর্বে সর্বা। আমরা যেমন মধ্যযুগে আমাদের কাব্যে বিভিন্ন রাজার পরিচয় পাই, তারা কিন্তু একদম সর্বে সর্বা। তার তার কথাই হচ্ছে তার শাসন, তার ভাষণই হচ্ছে তার শাসন। এবং তাকে সাহায্য করার জন্য নানা ধরনের অমাত্য ছিল। অমাত্য বলতে আমরা ভিআইপি বা উপদেষ্টা এরকম দেখি। তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল, এবং এখানে বিভিন্ন ধরনের জলদস্যু আমরা দেখতে পাই। এখানে আমরা পদ্মাবতী রাজ্য যেরকম দেখতে পেয়েছি, রাজা রত্ন সেনের রাজ্য ঠিক একইভাবে কি দেখতে পেয়েছি। যুদ্ধ সরঞ্জাম হিসেবে তীর, ধনুক, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার কামান, হাতির ব্যবহার, ঘোড়ার ব্যবহার, এরকম অনেক অনেক কিছু আমরা দেখা যায়, দেখতে পাই। তো পরে আসে দেখি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য কি, যেমন আমাদের একটা পরিবার, আমরা কিন্তু দেখো যে আহ অনেকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে ভিডিওতে বলতেছে যে উম ঐশ্বরিয়া রায়কে একজনে ইউরোপিয়ান সাংবাদিক, ইংরেজ সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, তোমাদের দেশে নাকি 18 বছরের বয়সের বেশি হলেও ছেলে মেয়েরা বাপ মার সাথে থাকে, হ্যাঁ, আহ, এটা কেন? বলে যে আমাদের দেশে আমরা আমাদের বাপ মাকে অনেক বেশি ভালোবাসি। আমাদের দেশে বাপ মার সাথে দেখা করতে এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, তোমাদের দেশে নিতে হয়, আমাদের দেশে নিতে হয় না। দ্যাটস মিন আমাদের, আমরা সন্তানরা কি করি, বাবা মার প্রতি আলাদা আমাদের একটা কি রেসপন্সিবিলিটি আমাদের থাকে। ঠিক তেমনি বাবা মাও তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। এই যে যে পরিবার, পারিবারিক বন্ধনের ভিতরে থাকা, হ্যাঁ, এই যে যে ব্যাপারটা আমরা এখানে খুব বেশি কি দেখি। আবার সন্তান বাৎসল্য, মা, এই যে যেমন আমরা এখানে দেখি রাজা রত্ন সেন যখন এই পদ্মাবতীর কথা শুনে কি করলো, তার উদ্দেশ্যে, তাকে পাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, হ্যাঁ, তখন তার মা বলতেছে, তোমার বিনে রাজ্যপট সব অন্ধকার, বৃদ্ধকালে আমাকে না দিও দুঃখ ভার। তো এভাবে তার মা তার সন্তান বাৎসল্যের কথা বলে দিচ্ছে। আবার বহু পত্নীদের একটা ব্যাপার দেখো, বহু পত্নীবাদে আমরা প্রথমে যখন রাজা রত্ন সেনের যে প্রথম স্ত্রী নাগমতী, তাকে ছাড়াও পরও সে যখন পদ্মাবতীকে বিয়ে করার জন্য যাচ্ছে, তখন নাগমতী সেটা তো ভালো লাগার কথা না। আবার পদ্মাবতীকে নিয়ে যখন আসলো, হ্যাঁ, তখন তাদের ভিতরে স্বাভাবিকভাবেই এই একাধিক স্ত্রী থাকলে তাদের ভিতরে কি হয়, রেষারেষি, দ্বন্দ্ব, এরকম আমরা দেখতে পাই।
আমাদের সমাজে কিন্তু, বাঙালি সমাজে কিন্তু একাধিক স্ত্রী আজকে থেকে 100-200 বছর আগে একাধিক স্ত্রী কোনো ব্যাপারই ছিল না। ওকে। এখন যেমন একাধিক স্ত্রী বা ইয়া হইলে অনেকে বলতেছে যে না, এটা কেমনে সম্ভব, একটারে কন্ট্রোল করতে পারি না, দুইটারে কেমনে কন্ট্রোল করবো। আবার অনেকে তো 4টে বিয়েও করতে চায়, আছে না? 4টে বিয়ে কে কে করতে চাও? কেউ আছো 4টে বিয়ে করতে চাও? হামিদ হোসেন। তো জান্নাত, দেখি জান্নাত বলো দেখি, তোমার জামাই যদি 2টা বিয়ে করতে চায় তুমি কি করবা? স্যার অপচয়কারী কি আল্লাহ তাআলা পছন্দ করে? শুধু হ্যাঁ, শুধু দুইটা বিয়ের কোনো দরকার আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অপচয়কারিতা অপচয় কেন হবে জানি। এখন তো 4টা বিয়ে করা সুন্নাত। তাহলে তুমি এক্ষেত্রে কি বলবা, তাদেরকে সুন্নত পালনে বাধা দিবা? না স্যার, এটা তো সুন্নত পালন তখন হবে যখন সে দুইটা স্ত্রীর প্রতি সমানভাবে অধিকার রাখবে। এখন দেখা গেল যে একজনকে যদি কম ভালোবাসে, আরেকজনকে বেশি ভালোবাসে, প্রায়োরিটি যদি একজন আরেকজনকে ছেলেদের আহ ছেলেদের কম দেন, ছেলেদের তাহলে তো ইসলামের দিক দিয়ে এটা ভালো না। এক্ষেত্রে তার ছেলেরা চেয়ে কিন্তু একটা আগে বিয়ে আছে। করে থাকাই ভালো। এখানে একটা ছেলেদের এদিক থেকে আগে আছে, ছেলেরা সবাই সমান ভালোবাসে, কারো না বেশি স্যার, ভালোবাসে, কারো কম না ভালোবাসে না। স্যার, এটা করে না। ইসলামে হচ্ছে চারটা বিয়ে করলেও চারজনকে হ্যাঁ, সমান চোখে দেখতে হবে। আর আচ্ছা, যদি না পারে এই জন্য একটাই বিয়ে করতে বলছে আল্লাহ তাআলা। বিয়ে করার নিয়ম কিন্তু একটা, যদি চারটা করতে চাই তাহলে সবাইকে সমান প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এই বহুপত্নীদের বিষয়টা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার যেমন এখানে নাগমতিকে ফেলে যখন পদ্মাবতীর কাছে যাচ্ছে, নাগমতি এটা নিয়ে রত্ন সেনকে অভিযোগ দিচ্ছে, তুমি আমাকে ছেড়ে সেখানে যাচ্ছ, হ্যাঁ, নারীর সাথে রঙ্গরসে কাটাচ্ছ। হ্যাঁ, এটা সে কোনোভাবে মেনে নিতে পারতেছে না। আবার দেখো, আমরা যদি পোশাক আশাকের দিকে খেয়াল করি, পোশাক আশাকের ব্যাপারে আমরা দেখবো যে তারা উম আহ বিভিন্ন ধরনের মখমলের কাপড়, তারপর হচ্ছে যে তোমার শাড়ি, হ্যাঁ, ধুতি, তারপর পাগড়ি, এরকম পোশাক আশাকে আমরা দেখি। তারপর হচ্ছে যে চুলের খোপা, হ্যাঁ, তারা যখন গোসল করতে যায় তারা চুলের খোপা খুলে গোসল করতেছে। তো এই যে এরকম করে আমাদের অনেক অনেক আমরা পোশাক আশাকের ব্যাপারে অনেক মিল আমরা খুঁজে পাচ্ছি। এরপর আসতেছে আমাদের ধর্মবিশ্বাস। তো ধর্মবিশ্বাসে আমরা যদি দেখি যে মধ্যযুগের আমাদের তখন কিন্তু ইয়াতে মধ্যযুগের এই যে চিত্র আমরা খুঁজে পাই, তখন আমরা দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর হচ্ছে যে তোমার বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, তারপর হচ্ছে যে এইরকম, তারপর মঙ্গল কাব্য, এরকম অনেকগুলো কাব্য আমরা দেখি। তো সেখানে আমরা যেরকম সমাজটাকে খুঁজে পেয়েছি, ইয়েটাকে খুঁজে পেয়েছি, তখন কিন্তু আমরা এখানে ইসলাম মাত্র এসেছে। হুম ইসলাম ধর্ম মাত্র 1200 সালে এসেছে। তখনই কিন্তু সব জায়গাতে ইসলামী ইয়েটা কায়েম হয় নাই। এর ফলে দেখা যাচ্ছে যে হিন্দু সমাজের রীতিনীতি অনুযায়ী যে বিভিন্ন ওটা কি বলে, বিভিন্ন ক্ষণ নির্ণয় করা, বিভিন্ন কুষ্ঠি নির্ণয় করা, বা তাদের যে বিভিন্ন ডিসিশন নির্ণয় করার ব্যাপারে হিন্দু রীতিনীতির একটা আধিক্য আমরা এখানে দেখতে পাই। তো হিন্দু সমাজ তো আমাদের এই বাংলাদেশে মধ্যযুগে অনেক ছিল। হ্যাঁ, আমরা সেই অনুপাতে আমরা দেখতে পাই যে এখানে হিন্দুদের এই রীতিনীতিটা অনেক বেশি সুন্দরভাবে পদ্মাবতী ইয়েতে ফুটে উঠেছে। যেমন যখন পদ্মাবতীর জন্ম নিল, তখন এই রাজজ্যোতিষী এসে বলতেছে, শুভক্ষণে শুভ লগ্নে হয়েছে উৎপত্তি, কন্যারে সেই কন্যা নাম হইল পদ্মাবতী। তো এই যে আবার দেখো, পদ্মাবতী আর রত্নসেনের বিবাহের সময় হিন্দু সমাজের যে নানা রীতিনীতি অনুযায়ী পুরোহিতকে ইয়ে করা, তারপর লগ্ন দিন ঠিক করা, তারপরে তোমার মনে করো যে বিভিন্ন আহ এই ইয়াতে আহ এই অশুভ ইয়া মনে করা, তো এরকম অনেক অনেক কিছু আমরা কি এখানে দেখতে পাচ্ছি। তো এই যে যে আবার দেব দেবীকে সাক্ষী রাখার ব্যাপারটা, তো এইসব থেকে আমরা দেখে যাই হিন্দু সমাজের রীতিনীতি অনুযায়ী পদ্মাবতীর আহ, এই ইয়েতে যেটা দেখায় দেখি আমরা, সেটা আমাদের বাংলাদেশেরই পরিচয় বহন করে। এরপর আছে আমাদের কুসংস্কার সতীদাহ। হ্যাঁ, কুসংস্কার তো আমরা দেখি, যেমন এখানে নাগমতী বিভিন্ন অমঙ্গল ইয়ে দেখে সে কি আহ ভয় পাচ্ছে। তারপর হচ্ছে যে আহ
আর এখানে সতীদাহ প্রথার যে ব্যাপারটা দেখি, যে যখন যুদ্ধে যখন রত্নসেন মারা গেল, তখন দুই নারী একসাথে, মানে পদ্মাবতী এবং নাগমতী দুইজনে, দুই নারী একে একে সতী স্বামী পাশ, মানে স্বামীর পাশে শুয়ে মৃত স্বামী গলে ধরি রহিল নির্জার। মানে সে আহ ইয়া না করে, স্বামীর ইয়া ধরে তারা উম, মানে ইয়া হয়ে রইলো, এটা কি বলে, উম, মানে নিশ্চুপ রইলো, বা কোনো ধরনের আহ অনুভূতিহীন অবস্থায় থাকলো। আবার কুসংস্কারের ইহা হিসেবে দেখি যে, যে পদ্মাবতী কাব্যে যে কিছু নাগমতী কিছু নিদর্শন দেখতেছে, সেগুলো দেখে তার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইয়ে হবে। হ্যাঁ। তো আহ, এই যে যে ব্যাপারগুলো আমরা এখানে পদ্মাবতী কাব্যে দেখি, এগুলো সবকিছু আমাদের বাঙালির আহ কালচারের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা কিন্তু, খেয়াল করো, তোমরা অনেকে কিন্তু মনে করতে পারো যে আহ, এখন তো বাঙালি কালচারে এরকম নাই, এগুলা নাই। কিন্তু দেখো, আমরা কিন্তু এটা আলোচনা করতেছি আজকে থেকে প্রায় মধ্যযুগের আলোচনা। তখন কিন্তু এখানে হিন্দু ছাড়া কেউ ছিল না। হ্যাঁ। আমরা যদি দেখি যে সেন আমল বা ইয়া আমল যদি খেয়াল করি, তখন সে আমলে এই এটা কি বলে, মানে হিন্দু ধর্মের আধিক্য ছিল, ইসলাম ধর্ম মাত্র তখন এসেছে। ইসলাম ধর্ম অনেকে কায়েম করলেও, হ্যাঁ, ইসলাম ধর্ম অনেক গ্রহণ করলেও, তাদের ভিতরে কিন্তু এই হিন্দু রীতিনীতির অনেক কিছু কি হয়ে গেছিল, অ্যাবজর্ব হয়ে গেছিল, তারা এগুলো থেকে বের হয়ে আসতে পারতেছিল না। এখনো তো আমরা এই যে যেমন মনে করো গায়ে হলুদের অনুষ্ঠান করতেছে, তাই না? তারপরে হচ্ছে যে বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করে, পান চিনি করে। হ্যাঁ। তারপরে যে আরো তেলের ইয়া করে, রং রং দেয়। তো এরকম অনেক অনেক ঘটনা আমরা দেখি, যেগুলো আমাদের হিন্দু রীতি অনুযায়ী এরকম হয়ে থাকে। তো এগুলো তুমি এই বর্তমানের প্রেক্ষাপটে তুমি এগুলো বিচার করতে পারবে না। এগুলো তোমাকে বিচার করতে হচ্ছে, যে চিন্তা ভাবনা করতে হচ্ছে আজকে থেকে অনেক শত শত বছর আগে, মধ্যযুগে। ওকে। তো আমরা এখানে পোশাক পরিচ্ছদ অলংকার, এখানে তো দেখবো যে মেয়েরা নানা ধরনের কানের অলংকার পরতেছে, গলায় অলংকার পরতেছে, আবার কোমরে কটিবন্ধনী আছে। হ্যাঁ। ছেলেরাও নানা ধরনের তাবিজের মানে কবচে ব্যবহার করতেছে, তাদেরও গলায় অলংকার থাকে, কানে দুল থাকে। আমরা মধ্যযুগের ইয়াতে রামায়ণ মহাভারতে যেরকম আমরা দেখি, তাই না? তো এই যে যে ধুতি বা ইয়া, তো এইসব পোশাক পরিচ্ছদের ব্যাপারটা আমরা যা দেখেছি তা বাংলাদেশের সাথে মিলে যায়। আবার বিয়েতে গান বাজনা হাসি তামাশার যে ব্যাপারগুলো আসে, সেগুলো কিন্তু আম, ইয়া না, তুমি উম, আমাদের সাথেই যেন মিলে যাচ্ছে। যেমন আমরা যে বিয়েতে গীত গাই, হুম, বা গীত গায়, বা বিয়ের সময় অনেকে নানা ধরনের গানের আয়োজন করে, বা বিয়ে করতে গেলে যা নতুন জামাইয়ের সাথে যে হাসি তামাশা করা, হ্যাঁ, গেট আটকানো, বা এরকম অনেক অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি যেটা আমরা দেখতে পাই যে নদীমাতৃক বাংলাদেশের চিত্র। আমরা তো জানি আমাদের দেশটা নদীমাতৃক, তাই না? এরকম ভারতে কিন্তু আর কোনো দেশ এরকম নাই। আমাদের দেশে যেরকম অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এরকম আর কোনো নদী কিন্তু ভারতীয় উপমহাদেশে নাই। তাতে এই নদীর একটা বর্ণনা থেকে এটা স্পেসিফিক করে বলাই যায় যে এটা বাংলার চিত্র আমরা দেখি। এবং নানা দেশি নানা লোক শুনিয়া রসাঙ্গ ভোগ, আইসন্ত নৃপ ছায়াতল, আরবি মিশরি স্বামী তুর্কি হাবশি রুমি খোরসানি উদ্যোগী সকল। তো এই যে যে আমরা উম, মানে তারা সবাই নানা জায়গা থেকে, নানা ইয়ে থেকে, আবার হচ্ছে যে আমরা এই যে এর আগে দেখছি যে নদী পথে আসার সময় তাদের সাথে ফিরিঙ্গিদের সাথে যুদ্ধ হয়। তো এই নদীমাতৃক আমরা যে দেশের চিত্র পাই, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশেরই চিত্র। আবার সিংহল দ্বীপ হয়ে গেছে, এটা সিংহল হয়ে গেছে, এটা আবার সিংহল। পদ্মাবতী যেই ইয়েতে ছিল সিংহল দ্বীপ, সিংহল দ্বীপের বর্ণনায় আমরা এখানে কাঁঠাল, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের খেজুর, নারকেল, ডালিম, কামরাঙ্গা, হ্যাঁ, বাদাম ইত্যাদি নানা ধরনের ফলের চিত্র পাই। হ্যাঁ। তো এইসব ফল দেখলে আমরা সহজে, আবার একটা জিনিস দেখো যে সবুজ শ্যামল বাংলার যে একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইসব কিছু প্রমাণ করে যে কি পদ্মাবতী কাব্যে যে চিত্র, যে দেশের চিত্র আঁকা হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই চিত্র।
এছাড়াও আমরা এখানে আরো নানা ধরনের ফুলের বর্ণনা পাই, যেমন মালতী ফুল, চাপা ফুল, বকুল ফুল, হ্যাঁ, বাসুকি ফুল, চম্পা ফুল, এরকম নানা ফুল আমরা দেখতে পাচ্ছি। তো সব আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে পদ্মাবতী যদিও একটা অনুবাদ, কিন্তু কবি স্বাধীনভাবে এখানে নিজের মতো করে সাজিয়েছেন, নিজের মতো করে নানা জায়গায় নানা কিছু ব্যবহার করেছেন। নিজের তিনি নিজে পরদেশে থাকলেও নিজ দেশকে তিনি ভুলে যান নাই। তিনি তার আহ তুলির আঁচড়ে বা তার যে শিল্প প্রতিভার গুণে তিনি আহ বাংলার যে রূপটা এঁকেছেন তা আমাদের বাংলাদেশকে কি করে, রিপ্রেজেন্ট করে। এবং আহ এখানে উম, তাই আমাদের যে সমাজ ও সংস্কৃতির যে বিষয়টা, বাঙালি সমাজ এবং সংস্কৃতির বিষয়টা, সেটা খুব স্পষ্টভাবে আমরা ফুটে উঠতে দেখি। তো এইগুলো আমাদের বর্ণনা। তোমাদেরকে আমি একটা শীট দিয়ে দিব, শীটটা একটু বড়, তোমরা এটা প্রিন্ট করে নিতে পারো। তবে এটা যদি একবার ভালো করে পড়ে ফেলো, প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা এখানে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো তোমাদের শীটটা আজকে রাতে দিয়ে দিব অথবা কালকে দিয়ে দিব। তো আমরা সিংহল দ্বীপের বর্ণনাতে যাই। সিংহল দ্বীপের বর্ণনা এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও আসতে পারে, ব্রড কোশ্চেন হিসেবেও আসতে পারে। তো সিংহল দ্বীপটা কার ছিল, কে বলতে পারবে? সিংহল দ্বীপ। স্যার সিংহল মানে শ্রীলঙ্কা নাকি স্যার? হ্যাঁ, বুঝলাম। তো সিংহল দ্বীপটা এটা কোন দ্বীপকে রিপ্রেজেন্ট করতেছে, মানে এখানে পদ্মাবতী না ওই যে রত্ন সেনের? পদ্মাবতী স্যার। পদ্মাবতীর জন্মস্থান ছিল সিংহল দ্বীপ, ভেরি গুড। তো আহ এই সিংহল দ্বীপটা আমরা যেভাবে দেখি যে অনেক সমৃদ্ধ, তাই না? তোমরা কি এটা পড়ছো? সিংহল দ্বীপের পরিচয়টা পড়ছো? জি স্যার, হ্যাঁ। তুমি ভাত খাচ্ছো, আমরা ভাত না খেয়ে বসে আছি। না স্যার, ভাত খাচ্ছি না, এখানে গ্যাস ছেড়ে দিচ্ছে তো, এটা বন্ধ করতে আসছে। আচ্ছা, তা আমরা সিংহল দ্বীপের পরিচয় যদি দেখি যে আমরা এখানে ঐশ্বর্যমণ্ডিত একটা দ্বীপের বর্ণনা আমরা এখানে দেখতে পাই, যে 22টা স্তবকে 2 শতাধিক চরণে সে সিংহল দ্বীপের বর্ণনা লেখক বা কবি আলাওল এখানে বর্ণনা করেছেন। স্তবক মানে তো বুঝা, আমরা স্তবক মানে হচ্ছে যে প্যারা, মানে একটা কবিতাতে একটা নির্দিষ্ট প্যারা থাকে, সেই প্যারাকে বলা হয় স্তবক। হ্যাঁ, এবং ওখানে প্রত্যেকটা লাইনকে বলা হচ্ছে চরণ। তো তো কবি সিংহল দ্বীপের যে বর্ণনাটা দিয়েছেন, তার এখানে আমরা 22টা স্তবকে 2 শতাধিক চরণে সেখানে রাজা, প্রজা, তাদের নদী, গাছপালা, ফুল ফল, এসব কিছুর একটা নিখুঁত বর্ণনা লেখক কিন্তু এখানে দিয়েছিল। তো আমাদের লোকশ্রুতি মতে আমাদের পৃথিবীতে মোট 7টা দ্বীপ আছে, সেই 7টা দ্বীপের ভিতরে সিংহল দ্বীপ ছিল একটা। তো এই সিংহল দ্বীপের যে ঐশ্বর্যময় চিত্র আমরা দেখি, সেখানে দেখি যে সম্রাট কে সিংহল দ্বীপের? সিংহল দ্বীপের সম্রাট কে? রাজা গন্ধর্ব সেন, তাই না? সিংহল দ্বীপের সম্রাট কে? গন্ধর্ব সেন। এই রূপবতীর পদ্মাবতীর কি পিতা। তো যেমন সে প্রজা বৎসল, ঠিক তেমনি প্রজারাও তাকে কি অনেক সম্মান করে। এবং সে যখন কোনো প্রজার সামনে আসে, প্রজারা সবাই দাঁড়িয়ে গিয়ে তাকে কি সম্মান করে। তো এই যে যে আহ আহ, আমরা সিংহল দ্বীপের এই যে যে একটা সমৃদ্ধ একটা পরিচয় আমরা দেখি, সেখানে রাজার যে যে বাসস্থান ছিল, সে বাসস্থান তো ছিল বড় বড় ইমারত, ইমারত মানে বিল্ডিং। মধ্যযুগে তখন মানে ইমারত অনেক বড় বিষয় একটা ছিল। তো আবার এখানে তার সেই ইমারত তো শুধু ইমারত না, এবং পদ্মাবতীকেও কিন্তু কি করা হয়েছিল, তার যে 12 বছর হয়ে গেলে তার জন্য আলাদা একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো এই রাজা গন্ধর্ব সেন কিন্তু ফ্যামিলি লাইফে অনেক বেশি সুখী ছিলেন। এবং তার যে
যে ইয়া উম, রাজ্যে যত মেয়ে ছিল, হ্যাঁ, সবাই ছিল অত্যন্ত কি সুন্দরী বা আহ, রূপ রূপবতী আর কি। তো আহ আহ, মানে এই জন্য বলে যে ধন্য সেই দ্বীপ যথা হেন রূপ নারী, মানে এমন ইয়া দ্বীপ যেখানে এমন রূপের আর কোনো নারী নাই। তো এই গেল আমাদের আহ, ইয়া আহ, তাদের যে মানে রাজপ্রাসাদের ঝাঁকজময়, তারপর সেখানে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো অনেক বেশি উম, আহ, পরিষ্কার বা ওখানে ইয়ে করা, হ্যাঁ। আবার জায়গা জায়গায় নানা জায়গায় গাছ লাগানো আছে, সেই গাছগুলো অত্যন্ত ফলে ফলে ভরা। হুম। মানে অনেকটা আমরা যদি চিন্তা করি যে আমরা রূপকথার গল্পে যেরকম আমরা রাজ্য কল্পনা করি একটা সমৃদ্ধ একটা ইয়া, তেমনই ছিল এই সিংহল দ্বীপ। তা এই সিংহল দ্বীপের রাজ রাজসভা ছিল। রাজসভা রাজা কে ছিল? রাজা গন্ধর্ব সেন। তো স্বাভাবিকভাবে তাকে সাহায্য করার জন্য অনেকগুলো অমাত্য ছিল। হুম। রাজসভা হতো অতি সুচারুরূপে, রাজসভা ইয়ে করা হতো এবং এটাকে ইন্দ্রের সবার সাথে তুলনা করা চলে। তো চারিদিকে বিভিন্ন আত্মীয় স্বজন, তোমার ইয়ারা যারা থাকতো তারা চারিদিকে থাকতো। তো এই যে যে সিংহল দ্বীপের যে রাজকার্য, সে সবাই শাস্ত্র এবং কবিতাও কি নিয়মিত পাঠ করা হতো। এখানে যে শুধু রাজকার্য পরিচালনা করা হতো এমন না, এখানে কবিতাও পাঠ করানো হতো। বেদ পুরাণের পাশাপাশি নানা ধরনের এগুলো আলোচনার পাশাপাশি গান বাজনাও চলতো। তো মানে আমরা কিন্তু খেয়াল করো যে মধ্যযুগের রাজসভাগুলোতে জ্ঞান বিজ্ঞানেরও চর্চা করা হতো। তো এখানে যে শুধুমাত্র যে বিচার আচার করা হতো বা সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাই নয়, সেখানে এই আহ যে সাংস্কৃতিক চর্চা, বিদ্যা চর্চা, ধর্ম চর্চা ইত্যাদি নানা বিষয়ে কি আহ সেখানে আলোচনা করা হতো। তো আমাদের এখানে রাজসভার পাশাপাশি আমাদের আমরা যে এখন সিংহল দ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য যদি আলোচনা করতে চাই, তো সেখানে দেখবো যে এর তো আগেই বলেছিলাম যে তার রাজপুরী গুলো মানে যে রাজপ্রাসাদ গুলো অত্যন্ত জৌলুস পরিপূর্ণ। হ্যাঁ। এবং সিংহল দ্বীপ মানে এটাকে তুলনা করা হয় অমরাবতীর সাথে। অমরাবতী কি? অমরাবতী হচ্ছে যে স্বর্গের একটা আহ, ইয়াগুলো আর কি, ভবন। তো সেই অমরাবতীর সাথে এক দেবতা ইয়া, তো সেই অমরাবতীর সাথে যেখানে তুলনা করা হয় এবং তার গাছপালা গুলো চারিদিকে সুন্দর করে ইয়ে করা যা, মানে কি শাখা বিছিয়ে আছে, ছায়া সুনিবিড় যেটাকে আমরা বলতে পারি। হ্যাঁ। এবং এখানে সব সময় শীতল বাতাস, মানে এসির মতো বাতাস সব সময় ইয়া হয়। মানে পরিবেশটা অনেক সুন্দর, মানে ন্যাচারাল বা ইয়া। যেমন আমরা মনে করো ইউরোপে গেলে ওখানে দেখবো যে বরফ পড়তেছে আমাদের, বা অন্য ইয়াতে গেলে দেখবো যে সেখানে খুব বেশি গরম পড়তেছে, কিন্তু এখানে ওরকম নাই। আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে কিন্তু দেখো মিলে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম গরমও না, আবার কি খুব বেশি আহ শীতও না, আবার বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সব সময় বাতাস প্রবাহিত হচ্ছে, হচ্ছে না? তো এই যে যে আবার গাছে গাছে ফল বা গাছে গাছের পাতা অত্যন্ত সবুজ, শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম গাছপালা কিন্তু একমাত্র আমরা বাংলাদেশেই দেখি, আর কোথাও দেখি না। তারপরে এখানে আবার এখানে জায়গা জায়গায় নানা ধরনের কি আছে, বাগান আছে। সেই বাগানগুলোও কি অনেক সুন্দর। ষড়ঋতু দেশ। হ্যাঁ, আমরা দেখো এখানে ষড়ঋতু, এই ষড়ঋতু দিয়ে আমরা কিন্তু আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারি যে কি আমাদের এটা বাংলাদেশের পরিচয়। ষড়ঋতু, আমরা 6টা ঋতু, এখন আমাদের 6টা ঋতুর নাম কি কি বলতে পারবে? গ্রীষ্মকাল, তারপর কি বর্ষাকাল, তারপর শরৎকাল, তারপর শীতকাল, হেমন্ত, তারপরে হেমন্ত, হেমন্ত, আহ বসন্ত, এই তো বসন্ত। বসন্ত। তো এই যে 6টা যে ঋতু, এরকম 6টা ঋতু কিন্তু পৃথিবীর আর কোথাও নাই, একমাত্র বাংলাদেশে আছে। যদিও এখন কিন্তু আমাদের মূলত 3টা ঋতু হয়ে গেছে, যে গ্রীষ্মকাল, শীত এবং বর্ষাকাল। আমরা বাকি যে হেমন্ত বা শরৎ এগুলো তেমন আইডেন্টিফাই করতে পারি না। এই যে এখন বাংলা কি মাস চলে বলতে পারবে? সারা বছরে ঝড় পড়তে থাকে, হ্যাঁ। সারা বছর বৃষ্টি পড়তে থাকে, শীতকালও পড়ে মাঝে মাঝে বৃষ্টি। এখন তো আসলে প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হেমন্ত এখন চিটাঙ্গারা যে বলে যে ঝড় আসছে ঝড় আসছে, আমি ছোট থাকতে বুঝছো এই ঝড় আসছে ঝড় আসছে,
আমি তো জানি যে ঝড় মানে হচ্ছে বাতাস হবে, হ্যাঁ ইয়ে হবে। তো দেখলাম যে বৃষ্টি আসছে, তাই বললাম তোমরা ঝড় আসছে ঝড় আসছে কেন বলো। অনেকে হঠাৎ করে আসলে বলে কি কই ঝড় কই ঝড় কই, কোনো তো ঝড় তো দেখি না। তো যাই হোক, এই যে যে ষড়ঋতু আমরা যেটা দেখি, সেখানে সিংহল দ্বীপের যে আহ আরো দুইটা নদী আছে, নীর ও ক্ষীর। একটা নদীর নাম হচ্ছে কি নীর, আর একটা নদীর নাম হচ্ছে ক্ষীর। এই যে যে দুইটা দ্বীপের পরিচয় আমরা পাই, সরি নদীর পরিচয় পাই, সেই নদী দুইটা মানে এখানে সুন্দরীরা গোসল করতে আসে। সেই সুন্দরীরা এমন ভাবে আহ ইয়া করে থাকে, তারা এমন ভাবে মানে মনে হয় যে তাদের দেবতা ইয়ে থেকে, সরি অপ্সরী নেমে আসছে স্বর্গ থেকে, এবং তাদের দেখে যে কোনো পুরুষ মুগ্ধ হতে বাধ্য। তারপরে আমরা যদি এখানে এরপরে আমরা যদি ধর্মীয় প্রতিষ্ঠান বা এই হাট বাজার কল্পনা করতে যাই, ধর্মীয় প্রতিষ্ঠান বা হাট বাজারে দেখবো যে নানা শ্রেণী পেশার মানুষ এখানে আসতেছে। ধর্মালয় বিভিন্ন মণ্ডপ দেখি, মঠ দেখি, হ্যাঁ মণ্ডপে অনেক লোক আহ দেখা যায়, তাদের ভিতরে কেউ ব্রহ্মচারী, কেউ ইয়া, হ্যাঁ তো বিচিত্র পোশাক পরে, কেউ কেউ আবার দিগম্বর মানে একদম পুরো ন্যাংটা, হ্যাঁ কেউ কেউ আবার ইয়া পরা, গেরুয়া কাপড় পরা, কেউ জব ইয়া করতেছে। তো এরকম করে আমরা ধর্মীয় ইয়াও পরিচয় পাই। আর হাট বাজারের পরিচয় আমরা যদি দেখি যে এখানে যেখানে হাট বসে সেখানে মানে রাস্তাঘাট খুব বাঁধানো, মানে পাকা রাস্তা, হ্যাঁ কোথাও কাদা পানি নাই, হ্যাঁ যেখানে মানে একদম হাটে হীরা মুক্তা এগুলো বেচা কেনা চলতেছে। তারপর পাট বস্ত্র, তারপর নানা ধরনের এই যে মেয়েদের যে প্রসাধনী ইয়া, সেগুলো ব্যবহৃত হচ্ছে, নানা অলংকার থরে থরে সাজানো। এরকম করে আমরা কি সিংহল দ্বীপের বর্ণনা পাই। সর্বশেষ যেটা দেখি যে এই নরনারী যদি আলোচনা করতে গেলে এই যে মানে সিংহল দ্বীপের সবচেয়ে বড় স্পেশালিটি ছিল এখানকার নরনারীর রূপ। হ্যাঁ আমরা জানি যে পদ্মাবতী খুবই সুন্দরী ছিল। এখানে কিন্তু প্রকৃতি একটা fact, হ্যাঁ প্রকৃতি কিন্তু তোমার দেখো যে তুমি যে অঞ্চলে জন্ম নিবা সেই অঞ্চলের একটা এফেক্ট তোমার ইয়ের উপরে পড়বে। তো তোমার আহ, আহ, তুমি যদি একদম খুব স্বর্গের মতো একটা আবহাওয়াতে বড় হও, তাহলে তোমার সেখানে তুমি এক ধরনের ইয়ে হবে। আবার তুমি এরিয়া যদি হয় তোমার মানে যেখানে সূর্যের আলো একদম পড়ে না, তাহলে হবে একরকম, আফ্রিকা হলে একরকম। তো এই যে যে ব্যাপারটা, সেখানে আমরা দেখতে পাই যে আমরা এখানে এই নারীরা এমন ভাবে চায় যে পুরুষের দিকে তাকায় যে পুরুষরা তাদের প্রেমে পড়তে বাধ্য হয়। ওকে। তো যেমনি তারা সুন্দরী, তেমনি তারা কি চতুর। এখানে দেখো আমরা তো জানি যে সাধারণত কি মেয়েরা যদি সুন্দরী হয়, তাহলে সে তার মাথায় বুদ্ধি থাকে না, আবার যদি বুদ্ধি থাকে তাহলে সে সুন্দরী হয় না। সুন্দরী আর বুদ্ধিমতী দুইটার কম্বিনেশন কখনোই হয় না। কিন্তু সিংহল দ্বীপে আমরা এরকম দেখছি, মেয়েরা যেমন সুন্দরী তেমনি তারা কি অত্যন্ত চতুর। এবং আহ উম, আ- আ- এটা 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 কি তোমরা মানো যে সুন্দরী মেয়েদের মাথায় বুদ্ধি থাকে না? যাক শোনাবে? তাহলে। স্যার ওইটা তো মেয়ে জানবে স্যার, হ্যাঁ অন্যরা মেয়েরা, জানবে। হ্যাঁ মেয়েরা তো সবাই বুদ্ধিমান, এরা কখনো স্বীকার করবে না যে এরা মাথায় বুদ্ধি নেই, এরা সবসময় বেশি জানে। এরকম বললেন না সুন্দরের থেকে বুদ্ধি কম, তো আমরা তো সুন্দর না তাই বলতেছি আমরা, তার মানে আমরা হয়তো বুদ্ধিমান। আহ আচ্ছা আচ্ছা, তোমরা তো বুদ্ধি, বুদ্ধিমান হও না, তোমরা বোধহয় বুদ্ধিমতী। হ্যাঁ বুদ্ধি স্যার। হচ্ছে। ওই যে একটা ইয়ে হচ্ছে যে কি মেয়েদের হাসিতে ছেলেরা ফেঁসে যায়, হ্যাঁ। তো এটা কথাটা কেন আসছে দেখো, এখানে পদ্মাবতীর কাব্য থেকে আমরা এটার একটা উদাহরণ পাই, যে এই নরনারী, এই নারীরা যে তারা যে একে তো তাকায় তাদের দিকে, আবার তাদের দিকে যখন হেসে দেয় তখন ইচ্ছে তারা আর এটাকে, পুরুষরা এটাকে কন্ট্রোল করতে পারে না। তো এই যে বলে যে একটা ছেলেকে যদি একটা মেয়েকে পটাইতে হয়, তাহলে মেয়েটাকে সময় দিতে হয়, মেয়েটাকে অনেক বেশি কেয়ার করতে হয়, টেক কেয়ার করতে হয়, তাকে নানাভাবে ইয়ে করতে হয়, এই করতে হয়, সে অনেক 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 ব্লা ব্লা ব্লা, শেষ নাই। ওকে। কিন্তু একটা মেয়েকে যদি একটা ছেলেকে পটাইতে হয়, কিচ্ছু করা লাগবে না, শুধু মেয়েটা ছেলেটার দিকে তাকায় হাসলেই হবে। বুঝা গেছে? ছেলেদের ঠিক আছে, ছেলে পড়ে ছেলেদের গেছে। মন না। হ্যাঁ ছেলে
ছেলেদের মন নরম স্যার, মেয়েদের মনটা হ্যাঁ, জোড়াতে এটাই তো পারে না স্যার। বলছিলাম, একটু আগে তো বললাম ছেলেদের হৃদয় অনেক বড়। তাই এখানে চারটা না, 400 বউ আসলে সমস্যা হবে না, সবাইকে সমান ভালোবাসা দিবে। তো স্যার যাই হোক, আন্টি শুনলে স্যার, স্যার কথা দেখাই স্যার। তোমার ভাবি শুনবে না, ওখানে কি জানি হেডফোন লাগিয়ে গান শুনতেছে। স্যার আমি ভাবতেছি আপনিও কি এভাবে ফেসে গেলেন। হ্যাঁ, বুঝি নাই। স্যার আপনিও কি এভাবে ফেসে গেলেন ম্যামের হাসিতে। না, তোমার ম্যামের হাসিতে আমি ফাঁসি নাই। আমি তো তোমার ম্যামের পেছনে 10 বছর ঘুরছি। অবশ্যই হাসি দিছে এই জন্যই ঘুরছেন। আরে না, আমার পটাইতে হয়েছে, তারা পটাইতে হয়েছে, সে পটে নাই, অনেক কষ্ট করে পটাইতে হয়েছে। আচ্ছা, তারপরে দেখো যে আমরা তাহলে এই যে যে আলোচনার শেষে আমরা দেখতে পাই যে পদ্মাবতী কাব্যের যে সিংহল দ্বীপের বর্ণনাটা আছে, আমরা এখানে তো মূলত যদিও তাত্ত্বিক বর্ণনা করেছি। হুম। তো আমরা এই যে সার্বিক পরিবেশ বা এটার যে মানুষের যে জীবন যাপন, হ্যাঁ, এগুলো যদি আলোচনা করি, তো সেটা দেখবো যে আমাদের সমসাময়িক বাংলাদেশেরকেই যেন কি করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। এই যে কবি গান গেছে না, ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। হ্যাঁ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো এই যে যে একটা কথা আমরা দ্বিজেন্দ্রলাল রায় রেখে লিখে গেছে, সেটা আমরা এই সিংহল দ্বীপের বর্ণনাতে যে জায়গাটাকে দেখি সেটা আর কোথাও না, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর যেখানে এখানকার যে জীবনকে আমরা দেখি সেটা আর কোনো জীবন না, সেটা হচ্ছে আমাদের বাঙালি জীবন। তো এই যে যে আলাওলের যে কল্পিত যে তার কল্পনার জগতে যে রাজ্যকে সে কল্পনা করেছে, সেই কল্পনার রাজ্য আর কোনোটাই না, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ। তা তার কবিতাতে তিনি তার কল্পনার সবটুকু দিয়ে এই সিংহল রাজ্যকে তিনি তৈরি করেছেন। ফলে সিংহল দ্বীপটা হয়ে উঠছে একটা, বলা যায় যে কি, স্বর্গরাজ্য। ওকে। তো এরপরে আমরা রত্নসেন সম্পর্কে একটু আলোচনা করব, রাজা রত্নসেন। রত্নসেন, আমাদের চরিত্র দুইটা আসতে পারে, হয় পদ্মাবতী আসবে, নলে রত্নসেন আসবে, আর নলে নাগমতী আসতে পারে। আর একটা চরিত্র আসতে পারে, সেটা হচ্ছে যে সুখ পাখি। সুখ পাখিটা সাধারণত দেয় না, কিন্তু এটা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। সাধারণত পদ্মাবতীর ইয়ে নিয়ে আলোচনা করে, কিন্তু আমরা এখানে শুধু রাজা রত্নসেন সম্পর্কে একটু আলোচনা করব। রত্নসেন নায়ক হলো, মূল চরিত্র কিন্তু আমাদের পদ্মাবতী। কারণ আমরা এখানে দেখবো যে আহ আহ, উম, নায়িকা প্রধান। হুম। আমাদের পদ্মাবতীটা কিন্তু পুরোটাই কি নায়িকা প্রধান। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমরা কাকে পাই, সে হচ্ছে আমাদের পদ্মাবতী। তো আমাদের মালিক মোহাম্মদ জাইসি যে তার পদুমাবত কাব্য লিখেছিল, সেখানে তিনি যে রত্নসেনের চরিত্রটা এঁকেছিল সেটা ছিল পুরোপুরি আধ্যাত্মিক চিন্তা ভাবনায়। কিন্তু আলাওল যখন এটা অনুবাদ করলো, তখন এখানে সেখানে সে আম, আহ, মানবীয়, হ্যাঁ মানে মানবীয় নানা কিছু কি করলো, সংযোজন করলো। আধ্যাত্মিক আর মানবীয়, মানে আমরা একটা জিনিস আধ্যাত্মিক চিন্তা ভাবনা, আর একটা জিনিস হচ্ছে আমাদের মানবীয় চিন্তা ভাবনা। আধ্যাত্মিক চিন্তা ভাবনা কি, যেমন ক্ষমার চাইতে কোনো বড় প্রতিশোধ নাই। আর মানবীয় চিন্তা ভাবনা কি, আমি তো মহাপুরুষ না, আমি ক্ষমা করতে পারবো না। কথাটা বুঝতে পারছি আমি? আমরা সবাই জানি যে কি ক্ষমা মহৎ গুণ, কিন্তু আমরা সবাইকে মন থেকে ক্ষমা করতে পারি? কিছু না কিছু কিন্তু থেকেই যায়। তুমি একদম কিছু না রেখে ক্ষমা করতে পারলে তাহলে তুমি একটা মহাপুরুষ। তো আলাওলের কৃতিত্ব এইখানে যে আমরা যে যে মালিক মোহাম্মদ জাইসি পদুমাবত লিখছিল, সে সুফি আহ ধারা দেখে, কিন্তু আমরা যে পদ্মাবতী কাব্যটা পেয়েছি, সেই পদ্মাবতী কাব্যে কিন্তু আমরা মানব মানবীর প্রেম দেখেছি। ওকে, মানব মানবীর প্রেম, এবং কি এখানে পদ্মাবতী রত্ন সেন তারা কিভাবে বাসরাতে আহ শারীরিক সম্পর্ক করছে সেই বর্ণনাটাও আছে এখানে। এমনকি তারা বিভিন্ন যে স্টাইল ইউজ করেছে সেটাও বর্ণনা আমরা এখানে পদ্মাবতী কাব্যে দেখি। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার এগুলো কি বলতেছেন, নাউজুবিল্লাহ। তো কিন্তু এটা বাস্তবতা, মধ্যযুগে এরকম করা হইতো। কারণ দেখো, এটা লেখা হয়েছে পুরোপুরি কিসের জন্য, রাজার মনোরঞ্জনের জন্য।
হ্যাঁ, রাজার মনোরঞ্জনের জন্য এটা লেখা হয়েছে। তো মনোরঞ্জন করতে গিয়ে এসব জিনিস যদি অ্যাড করা হয়, এটা অবাক হওয়ার কিছু নাই। কিন্তু মালিক মোহাম্মদ জাইসি কিন্তু মনোরঞ্জনের জন্য লেখে নাই, সে লিখছিল পুরোপুরি আধ্যাত্মিক সুফিবাদী দ্বারা আহ হয়ে প্রভাবিত হয়ে। রত্নসেন গল্পটাতে আমরা দেখি যে রত্নসেন মূল নায়ক হলেও এখানে পদ্মাবতীকে নিয়েই মূল কাহিনী এগিয়েছে। তো রত্নসেনের পরিচয় আমরা দেখি যে সে চিত্তরের রাজা। রত্নসেন এবং কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত তার উপস্থিতি যদিও থেকেছে, কিন্তু রোমান্স যে একটা চরিত্র হিসেবে তার যে বৈশিষ্ট্য থাকার চরিত্র, তার আহ, সবগুলো আমরা এখানে দেখতে পাই। যেমন প্রভাবশালী সম্রাট, সে নায়িকার প্রতি মুগ্ধ, সুদর্শন, জ্ঞান, পণ্ডিত পাণ্ডিত্যের অধিকারী, সবকিছু থেকে সে ইয়ে, নায়ক হিসেবে সব, তার কোনো কি নাই, দুর্বলতা নাই। কিন্তু পদ্মাবতী এত বেশি এখানে প্রভাবিত করেছে যে আর এই চরিত্রটা, রত্নসেন চরিত্রটা এখানে একটু কিছুটা কি পদ্মাবতীর কারণে ম্লান হয়ে গেছে। যদি পদ্মাবতী হয় এতটুকু, ওকে, এখানে রত্নসেন হয়ে গেছে এতটুকু। ডিফারেন্সটা হচ্ছে এরকম। ওকে, কারণ পদ্মাবতী এখানে কিন্তু পদ্মাবতীর রূপ বর্ণনা করতে গিয়ে, তার বর্ণনা, সবকিছু বর্ণনা করতে গিয়ে রত্নসেনের ইয়েটা একটু কম আসছে। কিন্তু রত্নসেন কিন্তু নায়ক হিসেবে তার সকল ধরনের গুণই কিন্তু এখানে ছিল। সে তার স্ত্রীর জন্য যুদ্ধ করেছে, যুদ্ধে জয় হয়েছে এবং শেষ পর্যন্ত আমৃত্যু হয়ে গেছে। ওকে, তো রত্নসেন চিত্তরের প্রভাবশালী সম্রাট। সে বিত্ত বৈভবে তার কোনো অভাব নাই। তার বৃদ্ধ মা আছে এবং একটা স্ত্রী আছে, নাগমতী। তো এছাড়াও সে নানা ধরনের পশু শিকার করে এবং তার যে আহ এটা কি বলে, ভ্রমণের প্রতি যে তার একটা ছিল। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে সে তার আহ ইয়ার জন্য, পদ্মাবতীকে লাভ করার জন্য সে আহ রাজ্য ত্যাগ করতেও কিন্তু কি করে নাই, দ্বিধা করে নাই। তো এই ভিতরে, তার ভিতরে যে একটা প্রেমিক ইয়া আমরা দেখতে পাই, যেটা সব সম্রাটের ভিতরে থাকে না। তো এই যে রত্ন সেন, তার ভিতরে আবার প্রেমেরও কি, প্রেম পিয়াসী যেটাকে আমরা বলতে পারি, যে প্রেম পিয়াসী মানুষ। হ্যাঁ, সে প্রেম পিয়াসী এটা অনেক ছিল বেশি। তো সে যখন এই যে রূপজ মোহ, প্রভা পদ্মাবতীর কথা যখন সে সুখ পাখির কাছে শুনতে পেলো, হীরামণি পাখির কাছে সে যখন পদ্মাবতীর রূপের কথা শুনলো, হীরামন পাখি যখন তাকে বললো, পদ্মাবতীর রূপ কি কহিম মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাত। তো এই যে যে একটা কথা যখন তিনি বলল, তিনি বিমোহিত হয়ে গেল। এবং সে যখন প্রথম পদ্মাবতীকে দেখেছিল, তখনই কিন্তু কি সে জ্ঞান হারিয়ে ফেলেছিল পদ্মাবতীর রূপ দেখে। তো এভাবেই পদ্মাবতীর জন্য সে সব কিছু ত্যাগ করতে রাজি হয়েছিল এবং কি মৃত্যু মুখেও সে পতিত হয়েছিল। তারপরে কিন্তু সে কি করে নাই, তার পদ্মাবতীর যে রূপের যে মোহ, সেখান থেকে সে সরে আসেনি। তো এবং এই এই আহ, আমরা এখানে এটা তার রত্ন সেনের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই। এছাড়া রত্ন সেন ছিল সুদর্শন। পদ্মাবতী রত্ন সেনকে দেখে কি হইলো, বিমোহিত হয়েছিল। এর আগে তো পদ্মাবতী ওই তোমার হীরামন পাখির কাছে রত্ন সেন সম্পর্কে আহ, এই জানতে পেরেছিল। হীরামন পাখিও রত্ন সেনের খুব সুনাম যখন করেছিল, সে তখন কিন্তু আহ রত্ন সেনের প্রেমে পড়ে যায়। এবং দেখো, সে যখন জ্ঞানী, জ্ঞানী হিসেবে তার যে আমরা দেখি যে জ্ঞানী হিসেবে সে কিন্তু সুখ পাখি যে একটা জ্ঞানী পাখি, এটা যে অনেক মূল্যবান একটা জিনিস, সেটা কিন্তু সে বুঝতে পেরেছিল। এই জন্য সে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সেই সুখ পাখিকে ক্রয় করে নিয়েছিল। এবং আবার দেখো যে আম, আহ, সে আহ, জ্ঞানী দেখেই কিন্তু আমরা যে ওইটা যে ইয়ে করে, তোমার ওই যে ওখানে ভিলেনটার নাম যেন কি, আরে ওই যে ইয়েটার নাম কি, যেটা মানে ইয়ে করলো, দূর নামটা মনে হয় না। ওই যে চাঁদ উঠায় আবার আহ পরে নিজের কালো শক্তি দিয়ে, কালো জাদু দিয়ে চাঁদকে একবার উঠাইছে, আবার ইয়ে করছে, এটা নিজের কথা প্রমাণ করার জন্য। হুম। তো দেখ, আমার নামটা এখন মনে আসতেছে না। সে
এটাও কিন্তু বুঝতে পেরেছিল এবং এই কারণে তাকে কি করেছিল, আহ আহ, রাজ্য ত্যাগ করতে বাধ্য করেছিল। সর্বশেষ দেখি যে যে তার যে সাহসিকতা, বীর, সে কিন্তু ওই যে সম্রাট ইয়ে যখন আসলো, দিল্লি সম্রাট, তার সাথে কিন্তু সে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, এই কন্ডিশনে সে কিন্তু কি যুদ্ধ করে গেছে এবং এবং মৃত্যু বরণ করে প্রমাণ করে গেছে যে সে একজন বীর। তো এইসব দিক থেকে দেখলে আমরা রত্ন সেনকে নায়ক হিসেবে কোনো কমতি কিছু আমরা দেখি না, একজন সুযোগ্য নায়ক পদ্মাবতীর জন্য আমরা তাকে বিবেচনা করতে পারি। তা আমরা সর্বশেষ যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে যে নাগমতির ট্রাজেডি বা নাগমতির বারো মাসি। বারো মাসি দুই ধরনের হয়, আনন্দেরও হয়, দুঃখেরও হয়। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তার দুঃখের বারো মাসি। আমরা এটা আমরা যে আম, বিভিন্ন ইয়া পড়বো, সেখানে সব জায়গাতে আমরা এই বারো মাসির ব্যাপারটা কিন্তু দেখতে পারবো, মানে বারো মাস। এখানে বারো মাসি উম বলতে আহ যেটা দেখি আমরা সব ইয়াতে, যে এই যে বিরহে কাতর তার সময়টা কিভাবে কেটেছে, সেই সব সময়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই যে নাগমতী কে ছিল, নাগমতী ছিল রত্ন সেনের প্রথম স্ত্রীর নাম। ওকে। তো নাগমতির প্রথম স্ত্রী রত্ন সেনের প্রথম স্ত্রী ছিল নাগমতী, কিন্তু তারপরও সে পদ্মাবতীর জন্য নাগমতীকে ত্যাগ করে সে ওখানে চলে যায়। তো এখানে নাগমতী হচ্ছে আমাদের ট্রাজিক নায়িকা। ওকে। যে আহ, বিরহে তার সময়টা কেটেছে। তো ওই যে বলে যে কেউ যদি একজনের সাথে ইয়ে হয় বা এরপরে যদি অন্য কাউকে ভালো লাগে, তাহলে তৃতীয় জনকে চুজ করা উচিত। হ্যাঁ, কারণ প্রথম জনের সাথে তোমার যদি প্রেম ঠিক থাকতো তাহলে তুমি দ্বিতীয় জনের দিকে ঝুঁকে যেতে না। কিন্তু এরপরে যদি আবার আরেকজনকে ভালো লেগে যায়, তাহলে তোমার ক্যারেক্টার ঠিক করা উচিত। কি বলছে, বোঝা গেছে? তো আমরা দেখি যে আমরা এখানে কিন্তু রত্ন সেন কিন্তু দ্বিতীয় পদ্মাবতীর জন্যই সে অনেক কিছু ত্যাগ করেছিল। তো যাই হোক, আমরা এখানে নাগমতির যে ট্রাজেডি আলোচনা করব, সে রত্ন সেনের স্ত্রী ছিল এবং সে সুন্দরী ছিল, কোনোভাবেই কমতি তার ছিল না। স্বামীকে নিয়ে তার ভালোই সংসার চলতেছিল। কিন্তু নাগমতির স্বামী রত্নসেন যখন আহ পদ্মাবতীকে লাভের উদ্দেশ্যে মানে সে রাজ্য ত্যাগ করবে, তখন সে তাকে বলতেছে, তোমার বিচ্ছেদে মোর না রহিবে প্রাণ, নিজ হস্তে মারি মোরে দেও মৃত্যু দান। মানে তোমাকে ছাড়া আমার প্রাণ থাকবে না, তুমি আমাকে মেরে তোমার আমাকে মৃত্যু তুমি দান করো। তো স্বাভাবিকভাবে কোনো মেয়ে কিন্তু চায় না তার হাজবেন্ড আরেকজনের ইয়া হোক। হ্যাঁ, এটা কোনোভাবে কোনো মেয়েই মেনে নিতে পারে না, অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না, বর্তমানে তো প্রশ্নই আসে না। বুঝছো? তো এটা সব ছেলেদের মাথায় রাখা উচিত। তোমাদের ভাবির পাশে আসছে, বুঝছো, এই জন্য শুনে শুনে বলতেছি। তো এটা সবসময় মনে রাখবা। তো এই যে নাগমতি কিন্তু এই কথাটা বলতেছে। তো আসলে দেখো রত্ন সেন কিন্তু এই কথাটাকে সে ভুলতে পারে নাই, পরে একটা সময় গিয়ে কিন্তু তার আবার নাগমতির জন্য মন কাঁদছে, আমরা সেটা পরে দেখবো। তো যাই হোক, এখন আমরা যেটা আলোচনা করব এখানে তার এই যে যে নাগমতির কে ত্যাগ করে পদ্মাবতীকে পাওয়ার জন্য সে যখন ইয়েতে গেল, সিংহল দ্বীপে গেল, তখন তার সময়টা কেমন কেটেছে, এই সময়টাকে বলা হচ্ছে মূলত দুঃখের বারো মাসি। আমরা এখানে নাগমতির যে বারো মাসিটাকে আমরা আলোচনা করতেছি, সেটা মূলত নাগমতির কি দুঃখের বারো মাসি, তার দুঃখে যন্ত্রণার ভিতর দিয়ে তার যে আহ কষ্টটা হয়েছে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে দেখি, প্রথমে আষাঢ় মাসের মিলনের যে একটা বর্ণনা। তো আষাঢ় মাস আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে রোমান্টিক মাস, আষাঢ় মাস, ভাদ্র মাস। হ্যাঁ, আমরা এই সময় অন্যান্যরা সবাই ঘরে বসে আহ যখন প্রেমের ইয়াতে মিলন মেলায় উম, ইয়া হয়, হ্যাঁ, তখন সে একা একা বিরহ তাপে ভুগতেছে। তো এই যে যে প্রথমে আষাঢ় মাসের বর্ণনা, সে বর্ষণে সারাদিন বৃষ্টি হচ্ছে চারিদিকে, এই বৃষ্টির কারণে পশু পাখি থেকে শুরু করে সবাই ঘরে ঘরে
আহ, মিলিত হচ্ছে, হ্যাঁ, শারীরিক সঙ্গমে হচ্ছে, তখন সে তার যে পতি তার কাছে নেয়, হ্যাঁ, এই যে যে একটা নিষ্ফল একটা দেহ, মানে মনে হচ্ছে যেন তার, সে জাস্ট বেঁচে আছে, আর তার কোনো আর কোনো কি নাই, সেন্স নাই। এরপরে আষাঢ় মাসের পরে আসে ভাদ্র মাস। এখানে ভাদ্র মাসে আমাদের কি হয়, এখন আসলে এটা আলোচনা করতে গেলে তোমাদের একটু লাগতে পারে, তোমরা যদি হেডফোনে শুনো ক্লাস এখনের অংশটা তাহলে ভালো হয়। ওকে, কিছু কথা আসলে সরাসরি না বললে বুঝবা না। ভাদ্র মাসের কাম পিপাসার যে বর্ণনা, ভাদ্র মাসের রাত্রি হচ্ছে স্বামী স্ত্রীর জন্য খুব ভালো একটা সময়। হ্যাঁ, তো যখন এই ভাদ্র মাসে রাত অনেক গভীর হয়, এবং এই যে আহ, ফলে তাদের এই কাম পিপাসার চাহিদা বেড়ে যায়। কিন্তু এই এই সময়ও নাগমতির কাম পিপাসা যখন তীব্র হয়, কিন্তু সে তার হাজবেন্ড, তার রত্ন সেন, সে পাশে না থাকার কারণে, হ্যাঁ, মানে সে মনে হচ্ছে যে তার শরীর যেন বজ্রাহত হচ্ছে, মানে উম, বিদ্যুতের আঘাত তার শরীরে আসতেছে, কিন্তু সে তার স্বামীকে পাচ্ছে না। এরপর আশ্বিন মাস। আশ্বিন মাসের যে রাতটা অনেক চমৎকার। এই সময় মানে অনেক সুন্দর চাঁদ উঠে, কিন্তু তোমরা কিন্তু এখানে আরেকটা জিনিস দেখবা যে কি প্রকৃতির যে বর্ণনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যে ভাদ্র মাসের প্রাকৃতিক বর্ণনা বা বর্ণনা, এগুলোতেও কিন্তু আমাদের বাংলাদেশের সাথে একদম কি পয়েন্ট টু পয়েন্ট মিলে যাচ্ছে। তো আশ্বিন মাসে আমরা দেখি যে সুন্দর চাঁদ উঠে, হ্যাঁ, আম, এরকম একটা নির্মল সুন্দর চাঁদনি রাতে, হ্যাঁ, যখন স্বাভাবিকভাবেই আহ যে তার প্রিয় মানুষ যখন তার কাছে থাকে না, এই চাঁদকে আর তার তখন চাঁদ মনে হয় না, চাঁদটাকে মনে হয় কি রাহুর মতো। ওকে, সে যেন গিলে খাচ্ছে তার নাগমতির সুখ, সে সব গিলে গিলে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, আহ, আহ, এবং এই তার কাছে মনে হয় যে রত্ন সেনই বুঝি তার সেই চাঁদ, সে চাঁদকে রাহু কি করতেছে। এটা কি হলো, কি আর জান্নাত কি হয়েছে? আচ্ছা, এরপরে দেখো কার্তিক মাস। কার্তিক মাসেও কার্তিক মাসটা কি, কার্তিক মাসে চারিদিকের পানি কিন্তু শুকিয়ে যায়। ওকে, মানে আমরা সমতল এলাকায় যদি দেখি যে চারিদিকের পানি শুকিয়ে যায়, এবং সে সাথে নাগমতির শরীরটাও শুকিয়ে আসে। হ্যাঁ, রমণীরা যেমন স্বামীর সাথে মিলিত হচ্ছে, আহ, এখানে নাগমতিও ঠিক সেই থেকে কি উম, বঞ্চিত হচ্ছে। আহ কিন্তু সে একজন সতীসদ্ধা পতি, মানে স্ত্রী হয়েও তার কিন্তু কি সে তার যে কাম, যে মেটাতে পারতেছে না। এরপর কার্তিক মাসের পরে আসে অঘ্রাণের শীতে মিলনের মধুর রাত্রি। সে বঞ্চিত হচ্ছে। অঘ্রাণ মাসে আমাদের কি হয়, দিনটা ছোট হয়ে আসে। আমরা এই সময় শীত আসতেছে আসতেছে এরকম, হ্যাঁ। তো এই যে এই সময়টাতে সে একাকী থাকে, হ্যাঁ, তখন তার তার শরীরটা ছোট হইলেও, হ্যাঁ, কিন্তু সে তার কিছু করার থাকে না। আম, আহ, মানে সে তখন কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। এরপরে আসে পৌষ মাসে, পৌষের প্রতি স্পর্শ বঞ্চিত। পৌষের শীতকাল আসে। পৌষ মাসে শীতকাল আসে, শীতকালে সাধারণত আম, কি হয় যে এটা পৌষ মাসের মানে শীত হতে থাকে, আস্তে আস্তে শীত বাড়ে। হ্যাঁ, এই সময় চারদিকে কুয়াশার বা হয়। তো এই যে যে তখন যে স্বামীর স্পর্শ লাভ থেকে সে বঞ্চিত হয়। হ্যাঁ, তো এইটা এটা সে তার 12 মাসিতে আমরা দেখতে পাই। মাঘের শীতে প্রতিহীন সজ্জা, মাঘ মাসে কিন্তু বলে যে মাঘের শীতে বাঘও কি কাবু হয়ে যায়। সেই শীতে সাধারণত আহ স্বামী স্ত্রী যখন একই সাথে একই শয্যায় থাকে, উষ্ণতার জন্য তারা একজন আরেকজনকে আলিঙ্গন করে রাখে। তো এই সময়ও সে
কি হয়, তার এই এরকম মাঘের শীতেও তার সজ্জাটা আগুনের মতো তার কাছে লাগে। এই সজ্জা স্বামী বিনে তার কাছে ইয়া মনে হয় না। তো আবার ফাল্গুন মাস মানে আমাদের মধু মাস। এই ঋতুর মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে এই সময় ইয়া আসে। হ্যাঁ, আমরা জানি যে বসন্ত আসে। তো বসন্ত ওই যে বলি যে আজ ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত। এই যে বসন্তের ইয়াতে যখন আসে, তখন দক্ষিণ দিক থেকে বাতাস বইতে শুরু করে। তার কিন্তু এই হৃদয় বিরহী হৃদয়টা আরো বেশি আহ ইয়ে হয়ে ওঠে। তো ফাল্গুনের পরে আসে চৈত্র মাস। চৈত্র মাসও আমরা দেখি যে বসন্ত উৎসব ইয়ে হয়। হ্যাঁ। তো চারিদিকে গাছে নতুন পাতা আসে, তারপর ফুল পাখিরা ইয়া হয়। আহ আর ওই যে যে যুবক যুবতীরা কামের ইয়াতে একে অপরকে আলিঙ্গন করে। এরপরে আসে চৈত্র মাসের পরে আসে আমাদের কি বৈশাখ। তো বৈশাখের প্রচন্ড সূর্যের তেজ চারিদিকে উত্তপ্ত করে তোলে। হ্যাঁ। তো এই কিন্তু তারপরও এই সূর্যের চাইতেও মনে হয় যে তার যে বিরহী হৃদয়ের যে ইয়াটা, সেটা আরো বেশি প্রখর। তো নাগমতির কাছে মনে হয় যে এই সূর্যটাই যেন তার কিছু কি মিতা। তো এইরকম পতি ছাড়ার সময়টা তার কাছে এরকমই কষ্টকর হয়ে যাচ্ছে। এরপরে ষষ্ঠ ইয়েটা আসে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসটা জ্যৈষ্ঠ মাসের দিন কিন্তু বড় হয়। হুম। আমাদের দিনগুলো মনে হয় তখন সে তার কাছে কি অনেক বড় বড় এক একটা যুগের মতো মনে হয়। এমনিতে মানুষের দিন কাটে না, তার উপরে আবার যদি জামাই না থাকে, হ্যাঁ, তাহলে তার কোনো কষ্টের সীমা থাকে না। তো এই যে যে এভাবে 12 মাসের বর্ণনা আমরা দেখতে পেলাম যে নাগমতির যেন দুঃখের শেষ নাই, তার স্বামী নাই, তার সব কাছে ইয়ে হয়। যেমন প্রকৃতি মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করে। ওকে। তো প্রকৃতি প্রভাব বিস্তার করে, তো একই প্রকৃতি কারো কাছে অনেক বেশি রোমান্টিক, আবার কারো কাছে অনেক বেশি প্যাথোটিক। যেমন মনে করো বৃষ্টি হচ্ছে, তুমি বাসায় ঘুম থেকে উঠলা, জানতে পারলে যে আজকে কলেজে যাওয়া লাগবে না, খুব সুন্দর একটা দিন। তোমার খিচুড়ি রান্না করলা, তারপরে চা খাইতে খাইতে খিচুড়ি খাইলা, তারপরে আস্তে আস্তে চা খাইলা, চা খেয়ে তারপর মুভি দেখলা, মুড়ি খাচ্ছ। তো এটা তোমার কাছে অনেক বেশি রোমান্টিক মনে হচ্ছে। কিন্তু দেখো যে লোকটা সকালবেলায় বেরোতে হয়েছে কাজে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাকে এটা অনেক জায়গায় যেতে হবে, বৃষ্টির জন্য সে যেতে পারতেছে না, কাদাতে তার একাকার অবস্থা। তো তার কাছে কিন্তু বৃষ্টিটা অনেক বেশি প্যাথেটিক হয়ে যাচ্ছে। তো একই কারো পৌষ মাস কারো সর্বনাশ, একটা কথা বলে না। তো এখানে আমরা যে প্রকৃতি মানুষের উপরে প্রভাব বিস্তার করে। হ্যাঁ। যেমন একই শীতকাল কারোর জন্য রোমান্টিক, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে মনে হচ্ছে যে কি এই শীতের শয্যা স্বামী ছাড়া কি আগুনের মতো গরম। ওকে। আবার এই যে আষাঢ় মাস বা এটা মিলনের মাস, কিন্তু এই সময় সে একাকিত্বে ভুগতেছে। তো এই যে যে একটা ব্যাপার, 12 মাসের বর্ণনা আমরা প্রাকৃতিক পরিবেশ তার জীবনে কি দেখা যাচ্ছে যে এই প্রতিকূল হয়ে প্রত্যেকটা পরিবেশই তার কাছে কি প্রতিকূল হয়ে আসছে, বিপরীত হয়ে আসছে, তার জন্য যেন দুঃখ নিয়ে আসতেছে প্রত্যেকটা মাস। তো এই যে যে না তারপরে কিন্তু একটা জিনিস দেখো, যে নাগমতি কিন্তু কি ছিল, অবিডিয়েন্ট ছিল সে। তার হাজবেন্ডের বিশ্বাসকে সে নষ্ট করে নাই। মানে যেটাকে আমরা বলি যে সতী নারী। হ্যাঁ। আহ, তার কাছে আহ, তার স্বামী যখন ছিল না, তার কাছে সংসারটা পুরো পৃথিবীটা মনে হয়েছে কি দুঃসহ। কিন্তু তারপরও সে কিন্তু কি করে নাই, উম, তার দুঃখের কথা অনেককে বলেছে, কিন্তু তারপরও কিন্তু সে কোনো অনৈতিক কিছু করেনি। তো এই যে যে তারা একটা দৃঢ়তা আমরা দেখতে পাই, স্বামীর প্রতি নিষ্ঠা দেখতে পাই, একটা ভক্তি দেখতে পাই, এক মহৎ নারী হিসেবে সে কিন্তু এখানে দাঁড়িয়েছে। স্বামী কর্তৃক সে সম্পূর্ণরূপে উপেক্ষিত হলেও, তার দুঃখের ইয়াটা বর্ণনা করলেও সে কিন্তু শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করে ছেড়েছেন যে সে একজন অবিডিয়েন্ট মহিলা। তো আমরা এখানে নাগমতির যে ট্রাজেডি বা 12 মাসিটা আমরা আলোচনা করি, এই নাগমতির দুঃখ যেন আমাদের মনকেও কি কাঁদিয়ে তোলে। আমরা নাগমতির যে আহ, চরিত্রটা আমরা দেখি, তেমনি আহ যে এটা তার জীবনে যে একটা ট্রাজেডি, এরকম আমাদের অনেকের জীবনে কিন্তু হয়।
আমরা বাস্তবে যদি দেখি যে অনেকে এই যে যেমন মনে করো এই যে প্রবাসীদের বউ, হ্যাঁ, প্রবাসীদের বউ জামাই বিয়ে করে আর বিদেশে চলে গেছে, 3 বছর 4 বছর 5 বছর পর আসতেছে। তো যৌবন তো আর থেমে থাকে না, যৌবন তো আছে, যৌবনের চাহিদা সবারই আছে। তো এই যে যে ব্যাপারটা, তাদের যে ফিলিংসটা কেমন সেটা কিন্তু তোমরা এই নাগমতির ইয়া করলে বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা আবার এই সুযোগে, আবার ছেলেরা আবার এই সুযোগের অসৎ ব্যবহার করিও না। আর তোমরা মেয়েরা যারা আছো, বিয়ে করার আগে যদি প্রবাসী বিয়ে করো তাহলে নাগমতির কথা চিন্তা করে নিবে। আমি তো সেন বলো। স্যার বলছিলাম যে স্যার এখানে স্যার 12 মাসের কথা বলতে স্যার, কিন্তু সব মাসের বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু স্যার শ্রাবণ মাসে কি দৃশ্য হতো স্যার? অপরাধটা কি স্যার? শ্রাবণ মাসের কোনো কথা আসে না স্যার। এই যে আষাঢ় মাস বলছি না, শ্রাবণের বলছি স্যার, শ্রাবণ মাসে। এই তো আষাঢ় তো ঋতু, এই ঋতুতে শ্রাবণ ইয়ে তোমার এই এটা কি বলে, আহ, আষাঢ় শ্রাবণ দুটোই চলে আসছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ভালো কথা বলছো, তারপর আমি আর একটু চেক করে দেখবো, হ্যাঁ, আমার কি কোনো ভুল হয়েছে কিনা। আষাঢ় মাস আসছে কিন্তু শ্রাবণ মাস আসে নাই। তো তাহলে আমরা আজকে এখানে পদ্মাবতী ইয়াটা শেষ করলাম। তোমরা এই এই 3টা প্রশ্নের উত্তর বিস্তারিত লিখে অ্যান্সার ইয়ে করে তোমরা ওই কি বলে গ্রুপে পোস্ট করবা। আর আমাদের তাহলে এরপরে আমরা কি নেক্সট ক্লাসে চণ্ডীমঙ্গল আলোচনা করবো আর কি। কেমন? তো ভালো করে পড়বা, তোমাদেরকে নোটটা আমি আজকে রাত্রে বা কালকে সকালে দিয়ে দিব। ওইটা ভালো করে পড়ে নিও। পারলে প্রিন্ট আউট করে পড়বা, কেমন? প্রিন্ট আউট করে যদি পড়ো তাহলে তোমাদের জন্য একটু ভালো হবে। কারণটা হচ্ছে যে প্রিন্ট আউট করলে পড়াটা একরকম হয়, পিডিএফ থেকে পড়লে আরেক রকম হয়। তো সবাই ভালো থাকবে। অনেক রাত হলো আজকে, সরি একটু দেরি হয়ে গেছে, একটা মিটিং ছিল স্যার, তাই। হুম, যে বলো। আমাদের কিন্তু স্যার নির্বাচনী পরীক্ষার ব্যাপারে স্যার আবার হবে, তোমরা স্যার এত টেনশন করিও না, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এখন এখানে নানা ধরনের অনিশ্চয়তার কারণে আমরা পরীক্ষা নিতে পারতেছি না। ওখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট নিয়ে ফেলতেছে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের কিছু ইয়া আছে, সুযোগ আছে, এই জন্য নিয়ে ফেলতেছে। কিন্তু আমরা পারতেছি না, কারণ আমাদের এখানে কিছু ব্যাপার আছে, ইন্টারনাল ব্যাপার আছে, এটা তোমরা বুঝবে না। ওকে, পরীক্ষা আমরা নিয়ে নিব। এটা এই স্যার সপ্তাহে হবে না, প্রেজেন্ট তো আগামী প্রেজেন্ট সপ্তাহে তোমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। স্যার ওই যে বলছিলেন, স্যার, সন্দীপ